ধর্মতলার তাণ্ডব ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অবশেষে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। আজ অর্থাৎ শনিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, সদ্য পাশ হওয়া ঐতিহাসিক গুন্ডা দমন আইন এই প্রথম রাজ্য জুড়ে প্রয়োগ করা হচ্ছে। ধর্মতলার মিছিল থেকে পুলিশের ওপর হামলা এবং সাংবাদিকদের টার্গেট করার ঘটনায় মোট 70 জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে এবং হেয়ার স্ট্রিট ও এন্টালি থানায় দায়ের করা হয়েছে 7টি মামলা। মুখ্যমন্ত্রী এই কুখ্যাত দুষ্কৃতীদের নাম প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, এমন শাস্তি দেওয়া হবে যা দুষ্কৃতীদের 3 পুরুষ মনে রাখবে। গতকাল ধর্মতলায় আন্দোলন ঘিরে যেভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে উঠেছে ধিক্কারের ঝড়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ও বড় মাপের ব্যক্তিত্বরা এই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গতকাল ঘটনার পরপরই আক্রান্ত সাংবাদিকদের হাসপাতালে দেখতে ছুটে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদবাবু মুখোপাধ্যায়। এছাড়াও গতকালই এই ঘটনার কড়া তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর আজ বিধানসভায় দাঁড়িয়ে তার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করলেন তিনি। সরাসরি শুনে নেওয়া যাক বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল কলকাতাতে সাংবাদিক বন্ধুদের উপরে যে ধরনের আক্রমণ হয়েছে এই বিষয়ে সবাইকে জানানো প্রয়োজন বলে আমার মনে হয়েছে। কারণ আমি নিজেও কাল এসএসকেএম হসপিটালে লেট ইভিনিং 8টার পরে প্রায় 8:30 হবে, আমি আক্রান্ত এবং আহত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে মিট করেছি। আপনারা জানেন যে ইউনাইটেড ককরোচ মার্চ ব্যানারে একটি আন্দোলনের ঘোষণা করা হয়েছিল। ককরোচ পার্টি, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির সদস্য দেবদীপ্য গাঙ্গুলি বিভিন্ন বামপন্থী ও অতি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে গণতান্ত্রিক দেশ, যে কেউ তার গণতান্ত্রিক মত এবং তার অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে। পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছিল, ব্যবস্থাও রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই যে সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন, ছাত্র ছিল বলে আমার জানা নেই কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই, তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন।
পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক, এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। সুতরাং মুখ্যমন্ত্রীর বক্তব্যে বোঝা গেল, পুলিশের ওপর হামলা এবং সাংবাদিকদের রক্তাক্ত করার এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর থেকে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। এই ঘটনার পরবর্তী সমস্ত আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। রুটি না ভাত, কোনটা ডায়েটে অ্যাড করব? অনেকেরই এই প্রশ্নটা থাকে। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান এট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, এবং আজকে আলোচনা করব রুটি বা ভাত কোনটা আমার ডায়েটে অ্যাড করা উচিত। রুটি আর ভাত দুটোর মধ্যে অনেকেই বলে যে রুটিটা অ্যাড করলে বেটার, তবে এটা একটা কিন্তু খুব বড় মিথ। আমরা যেই কারণে নর্মালি বলি রুটিটা অ্যাড করতে, সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে
100 গ্রাম চালে বা 100 গ্রাম আটায় মোটামুটি সমপরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে, যেটা কিনা আমাদের এই সুগার স্পাইক করে। তো সেই কারণে আমরা যখন ডায়েট চার্ট বানাই বা আমরা যখন কোনো পেশেন্টকে ডায়েট প্রেসক্রাইব করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি ভাত বা রুটি যে কোনো একটা রাখলেই হবে, কিন্তু পরিমাণটা যেটা আমরা অ্যাডভাইস করে দেবো। অর্থাৎ এরকমও রাখতে পারি যে আমি একটা ডায়াবেটিক পেশেন্টকে হয়তো রাত্রের ডিনারে ভাত রাখলাম, বা সে হয়তো দুবেলা ভাত খাচ্ছে, কিন্তু তার অ্যামাউন্টটা আমি যেরকম অ্যাডভাইস করে দিয়েছি, পেশেন্ট যদি সেরকম খায় তবে কিন্তু সেই পেশেন্টের সুগার কন্ট্রোলে থাকবে এবং পেশেন্ট ভাত খেতেও পারছে। তো এটা একটা খুব বড় মিথ যে রুটি সুগার কমাতে হেল্প করবে বা রুটি ওয়েট কমাতে হেল্প করবে এবং ভাত করবে না। নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়ারি থাকলে কমেন্ট ডাউন বিলো এবং কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।